আহ, আচ্ছা, ঠিক আছে। দুইটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে হলো। আহ, আমরা একটু রিভিউ করব ফাংশনটা কিভাবে কাজ করে, তারপর সরাসরি আজকের টপিকে চলে যাব। তো প্রথম যে প্রবলেমটা দেখবো সেটা হলো একটা রেক্টেঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করার জন্য ফাংশন লিখতে হবে। ঠিক আছে। তো আচ্ছা, এই এই প্রবলেমটা কি দেখাইছি নাকি? না, দেখাই নাই। না স্যার, এটা দেখানো জি হয়নি। জি স্যার। সার্কেলেরটাও দেখানো হয়েছে না? জি ও স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, না ঠিক আছে তাহলে তো। হ্যাঁ, গত ক্লাসে তো একদম প্রাইম নাম্বার বের করা পর্যন্ত দেখাইছি একটা ফাংশন। ঠিক আছে। তো আজকে তাহলে যেটা শুরুতে দেখবো যে হলো ফাংশন যদি হচ্ছে এরকম হয় যে একটা ফাংশন থেকে ধরো একটা ফাংশনকে কল করা হয়েছে। হ্যাঁ, এটা হলো ফাংশন f1। তো এই f1 থেকে আরেকটা ফাংশনকে কল করা হলো f2। আবার f2 হলো আরেকটা ফাংশনকে কল করলো f3। তো তখন জিনিসটা কিভাবে কাজ করে? তো এর আগে, সবার আগে ধরো মেইন ফাংশন আছে। মেইন কল করে f1 কে। হ্যাঁ, এরপর f1 কল করে f2 কে, f2 কল করে f3 কে। তো এই ধরনের কেসে ফাংশন কল গুলা বা প্রোগ্রামের এক্সিকিউশন ফ্লোটা কিভাবে কাজ করে। ঠিক আছে। তো কোডটা কিরকম? কোডটা লিখলাম এভাবে করে। ভয়েড f1 একটা ফাংশন আছে, এটার মধ্যে কিছু আছে। হ্যাঁ, তারপর ভয়েড f2 আছে, ধরো একটা f3 আছে একটা, এরপর মেইন আছে। ঠিক আছে, মেইন। সো আমি একটু আপাতত এই f3টাকে সবার উপরে লিখি। ওকে, এখানে f3 লিখলাম। আচ্ছা আচ্ছা, এটা একটু রিনেম করে দিই তাহলে হবে। এটা f2, এটা f1, এভাবে করে লিখলাম। হ্যাঁ। তো মেইন কল করে f1 কে, এরপর f1 কল করে f2 কে, f2 কল করে f3 কে। তো এই কেসে ফাংশনের এক্সিকিউশনটা যেরকম হবে যে সাপোজ মেইনের কোন একটা লাইনে f1 কে কল করা হয়েছে। তো সেই লাইনে এই মেইনের যে এক্সিকিউশনটা সেটাকে ওয়েটিং এ রেখে কি হবে, f1 এ এক্সিকিউশনটা শুরু হবে। ঠিক আছে। তো মেইনের যেই লাইনে f1 কে কল করা হয়েছে সেই লাইনে ওয়েটিং রেখে f1 এর ভিতরে এক্সিকিউশন শুরু হলো। f1 এর যে লাইনগুলো আছে শুরু থেকে একটা একটা করে লাইন এক্সিকিউট করা শুরু হলো। এরপর যেই লাইনে f2 কে কল করা হয়েছে, এই লাইনে f2 কে যদি কল করা হয়, সেই লাইনে প্রোগ্রামটাকে ওয়েটিং এ রেখে এক্সিকিউশনটা f2 তে চলে যাবে। এরপর আবার f2 এর এক্সিকিউশন শুরু হবে। f2 এর যেই লাইনে f3 কে কল করা হয়েছে সেই লাইনে প্রোগ্রামটাকে ওয়েটিং এ রেখে f3 তে এক্সিকিউশনটা শুরু হবে। ঠিক আছে। তো f3 এক্সিকিউশনটা পুরোপুরি শেষ হওয়ার পরে কি হবে তাহলে, যে f3 কে যে কল করেছে তার কাছে আবার ফেরত যাবে। আবার বলি, মেইন কল করে f1 কে, মেইনের যেই লাইনে f1 কে কল করা হয়েছে সেই লাইনে প্রোগ্রামটাকে ওয়েটিং এ রেখে f1 এ চলে যাবে এক্সিকিউশনটা। f1 আবার কল করে f2 কে, f1 এর যেই লাইনে f2 কে কল করা হয়েছে সেই লাইনে প্রোগ্রামটাকে ওয়েটিং এ রেখে এক্সিকিউশনটাকে ওয়েটিং এ রেখে f2 তে চলে যাবে। এরপর f2 এর কোন একটা লাইনে f3 কে কল করা হয়েছে, f2 তে প্রোগ্রামটাকে ওয়েটিং এ রেখে
F3 এক্সিকিউশন শুরু হবে। F3 তে কোনো ফাংশন কল করা হয় নাই। তো F3 যেই এক্সিকিউশন শেষে যেটা হবে, প্রোগ্রামটা F2 তে রিটার্ন করবে। F2 এর যেই লাইনে F3 কে কল করা হয়েছে তারপরের লাইন অথবা তারপরের অপারেশন, তো তারপরের অপারেশন থেকে F2 এর এক্সিকিউশন কন্টিনিউ হবে। F3 থেকে যখন রিটার্ন করবে আইদার কোনো একটা রিটার্ন স্টেটমেন্ট অথবা F3 এর এক্সিকিউশন শেষ হওয়ার পরে F2 তে ব্যাক করবে F2 এর এই লাইনে, যে লাইনে কিনা F3 কে কল করা হয়েছে। তারপরে যে যা কিছু আছে সেগুলো এক্সিকিউশনটা শেষ হবে। F2 এর এক্সিকিউশন শেষে এটা রিটার্ন করবে F1 এ। F1 এর যেই লাইনে F2 কে কল করা হয়েছে তার পরের লাইন বা তার পরের অপারেশন থেকে যা বাকি অপারেশন গুলো আছে, যা বাকি স্টেটমেন্ট গুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। F1 থেকে যখন রিটার্ন করবে তখন সেটা আবার মেইন ফাংশনে আসবে। অর্থাৎ যেই সিকুয়েন্সে ফাংশনগুলোকে কল করা হয়েছে এটা হচ্ছে ফাংশনগুলোকে কল করার সিকুয়েন্স। হ্যাঁ, মেইন, F1, F2, F3। তো এর উল্টো সিকুয়েন্সে আবার এক্সিকিউশনটা রিটার্ন করবে, F3 থেকে রিটার্ন করবে F2 তে, F2 থেকে রিটার্ন করবে F1 এ, F1 থেকে রিটার্ন করবে মেইনে। মেইন থেকে যখন রিটার্ন করবে তখন প্রোগ্রাম শেষ। তো এই জিনিসটা যেভাবে কাজ করে, এখানে যেটা হয় যে যখন কিনা একটার পর একটা ফাংশন কল হয়, তো এরকম একটা সাপোজ এরকম একটা এটার নাম হচ্ছে স্ট্যাক। সো এই স্ট্যাকের ভিতরে এটা কিছু অ্যাড্রেস বা কিছু ভ্যালু রাখা যায় আর কি, ঠিক আছে। তো এই স্ট্যাকের ভিতরে যেটা হয় যে যখন একটা ফাংশন কল হয়, তো মেইন থেকে সাপোজ F1 কে কল করা হলো, হ্যাঁ, মেইন থেকে যখন F1 কে কল করা হয় তখন F1 এ কল করার সময় এই স্ট্যাকের মধ্যে এটা সেভ করে রাখা হয় যে মেইনের কোন লাইনে রিটার্ন করতে হবে, ব্যাক করতে হবে। মেইনের সাপোজ 56 নম্বর লাইনে রিটার্ন করতে হবে, ঠিক আছে, যখন কিনা F1 কে কল করা হচ্ছে। তো F1 থেকে যখন কিনা আবার F2 তে কল হয়, F2 কল হয় তখন যেটা হয় F1 এর কোন লাইনে রিটার্ন করতে হবে সেটা আবার এখানে সেভ করা হয়। সাপোজ F1 এর 32 নাম্বার লাইনে রিটার্ন করতে হবে, ঠিক আছে। সোফার আমরা কতটুকু আসছি, মেইন কল করেছে F1 কে, F1 কল করেছে F2 কে। হ্যাঁ, মেইন যখন F1 কে কল করছে F1 এর কাছে এই ইনফরমেশনটা লাগবে যে মেইনের কোথায় ব্যাক করতে হবে। F1 আবার যখন F2 কে কল করছে তখন এখানে কোন ইনস্ট্রাকশনটা আছে যে F1 এর কোথায় ব্যাক করতে হবে। আবার F2 যখন F3 কে কল করবে তখন হলো F2 এর কত নাম্বার লাইনে ব্যাক করতে হবে এটা এখানে সেভ করে রাখা হবে যে সাপোজ F2 এর 20 নাম্বার লাইনে রিটার্ন করবে, তো এটা এই স্ট্যাকের মধ্যে সেভ করে রাখা হলো। তো ইনফ্যাক্ট এখানে আসলে লাইন নাম্বার থাকে না, এখানে থাকে হলো র্যামের অ্যাড্রেস থাকে, ঠিক আছে। তো আপাতত আমরা লাইন নাম্বার দিয়েই বুঝি যে কোন একটা ফাংশনে কত নাম্বার লাইনে ব্যাক করতে হবে সেটা সেটা হলো এই সেভ করে রাখতে হয়। তো F3 থেকে এখন হচ্ছে F3 রানিং, ঠিক আছে। তো আমি এটাকে এভাবে লিখি যে F3 রানিং। তো এই F3 থেকে যখন প্রোগ্রামটা ব্যাক করবে তখন কি করবে যে সে দেখবে যে এই F2 এর কত নাম্বার লাইনে ব্যাক করার কথা ছিল সেটা দেখবে। তো
তখন এই এই এত নাম্বার লাইনে প্রোগ্রামটা আবার এক্সিকিউশন কন্টিনিউ করবে। F2 যখন শেষ হবে, F2 শেষ হওয়ার পর সে তখন দেখবে স্ট্যাকে কি আছে। হ্যাঁ, যখন কিনা F2 এর 20 নাম্বার লাইনে ব্যাক করলো তখন এটাকে সে স্ট্যাক থেকে রিমুভ করে দিবে। যখন কিনা F2 এর এক্সিকিউশন শেষ, F2 এর এক্সিকিউশন শেষ হওয়ার পরে তখন দেখবে যে F2 থেকে কোথায় ব্যাক করতে হবে। হ্যাঁ, F2 থেকে কোথায় ব্যাক করতে হবে? F2 থেকে আসলে ব্যাক করতে হবে স্ট্যাকে এখন যেটা আছে F1 এর 32 নাম্বার লাইনে। তো F1 এর 32 নাম্বার লাইনে তখন ব্যাক করবে, এই স্ট্যাক থেকে এই এন্ট্রিটা রিমুভ হয়ে যাবে। F1 এর এক্সিকিউশন শেষ হওয়ার পরে যখন মেইনে রিটার্ন করবে তখন দেখবে যে মেইনের কত নাম্বার লাইনে রিটার্ন করতে হবে। এটা হলো 56 নাম্বার লাইনে। তো তখন মেইনের 56 নাম্বার লাইন রিটার্ন করে এটাকে ফাঁকা করে দেওয়া হবে। ঠিক আছে? তো এইভাবে করে আসলে ফাংশনের এক্সিকিউশন ফ্লোটা কন্ট্রোল করা হয়। যখন কিনা একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে কল যায়, হ্যাঁ, মেইন থেকে সাপোজ কোন একটা ফাংশনে কল গেল F1 এ, F1 এ কল গেল, ঠিক আছে? তো এখন F1 থেকে যখন রিটার্ন করবে, ঠিক আছে, F1 থেকে যখন মেইনে রিটার্ন করবে, কোন লাইনে রিটার্ন করবে এটা তো অবশ্যই কোনো না কোনো ভাবে কম্পাইলারকে বা যে কিনা হচ্ছে প্রোগ্রামটাকে সেভ করে রাখতে হবে, তাই না? কোন লাইনে রিটার্ন করতে হবে সেটা আসলে প্রোগ্রামটাকে সেভ করে রাখতে হবে কোথাও না কোথাও। তো F1 এর মধ্যে যখন এক্সিকিউশনটা চলতেছে তখন মেইনের কত নাম্বার লাইনে ব্যাক করতে হবে এটা কোথায় সেভ থাকতেছে? সাপোজ 56 নাম্বার লাইনে ব্যাক করতে হবে, এইটা থাকতেছে হলো স্ট্যাক নামক একটা জায়গায়। র্যামে একটা জায়গা আছে যেটার নাম হলো স্ট্যাক। তো সেই স্ট্যাকের মধ্যে এটা সেভ করে রাখা হয় যে ঠিক আছে এই ফাংশনের কাজ শেষে মেইনের 56 নাম্বার লাইনে রিটার্ন করতে হবে। যদি এরকম মাল্টিপল ফাংশন কল হয়, এখানে একটা মানে রিয়েল একটা অ্যাপ্লিকেশনে, যে সকল অ্যাপ্লিকেশন আমরা ইউজ করে থাকি, এই ধরনের অ্যাপ্লিকেশনে বেশ অনেক লেভেল পর্যন্ত ফাংশন কল হয়ে থাকতে পারে। হ্যাঁ, সো কোন ফাংশনের থেকে রিটার্ন করলে কোন ফাংশনে ব্যাক করতে হবে সেটা অবশ্যই কোথাও না কোথাও সেভ করে রাখতে হয় এবং সেটা হলো স্ট্যাক। তো এই যে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন কল করা, সেটা থেকে আবার আরেকটা ফাংশন কল করা, এই জিনিসটাকে বলা হয় নেস্টিং অফ ফাংশন। ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে। তো এই নেস্টিং অফ ফাংশনটা দিয়ে আমরা যেটা দেখতেছি যে যখন কিনা মেইন ফাংশন একটা ফাংশনকে কল করেছে, আবার এই সেই ফাংশনটা আবার আরেকটা ফাংশনকে কল করেছে, এই ধরনের ফাংশন কলকে বলা হয় হচ্ছে আসলে নেস্টিং অফ ফাংশন। তো এটার একটা এক্সাম্পল, বিভিন্ন ক্ষেত্রে আসলে এটা লাগে। তো এটা এটা অনেক সময় আমরা হচ্ছে যদি একটা ফাংশন লিখি মেইন ছাড়া, হ্যাঁ, তখন তখন হলো যে ইমপ্লিসিটলি এটা আমরা এটা আসলে হয়ে থাকে নেস্টিং অফ ফাংশনটা বেশিরভাগ ক্ষেত্রেই। যেমন যদি কিনা একটা ফাংশনের ভিতরে সাপোজ একটা ফাংশন লিখেছি যে প্রিন্ট সামথিং, এটা একটা ফাংশন, হ্যাঁ, একদম সিম্পল ফাংশন যেটার মধ্যে কিনা একটা প্রিন্টএফ স্টেটমেন্ট আছে, জাস্ট একটা প্রিন্টএফ কিছু একটা আছে। আবার একটা আছে মেইন ফাংশন। তো এই মেইন ফাংশন থেকে এই প্রিন্ট সামথিং কে কল করা হলো। মেইন ফাংশন থেকে যদি প্রিন্ট সামথিং কে কল করা হয় তখন কি হচ্ছে আসলে, মেইন কল করলো প্রিন্ট সামথিং কে,
আবার এই প্রিন্ট সামথিং কিন্তু প্রিন্টএফ কে কল করতেছে, ঠিক আছে? প্রিন্টএফ কে যখন এই প্রিন্ট সামথিং কল করতেছে, এটা সাপোজ তোমার প্রোগ্রাম, এটার নাম হলো মাই প্রোগ্রাম ডট সি। আবার প্রিন্ট সামথিং যখন প্রিন্টএফ কে কল করতেছে তখন কিন্তু stdio.h এর প্রিন্টএফ ফাংশনটা কিন্তু কল হচ্ছে, ঠিক আছে? প্রিন্টএফ এর ভিতরে যা যা আছে, হ্যাঁ, ঠিক আছে, এই প্রিন্টএফ ফাংশনটা কিন্তু তখন কল হচ্ছে। তো এখানেও কিন্তু এক প্রকার নেস্টিং অফ ফাংশন হচ্ছে। এখন প্রিন্টএফ এর ভিতরে কি আছে এটা আসলে আমাদের দেখার বিষয় না, প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন, আমরা জাস্ট এটাকে ইউজ করব। সো কিন্তু আমরা এই নেস্টিং অফ ফাংশনের ক্ষেত্রে যেটা দেখব যে আমাদেরই লেখা মেইন ফাংশন বাদে আমাদেরই লেখা আরো 2-3টা ফাংশন থাকবে যারা কিনা একজন আরেকজনকে কল করবে। মেইন ফাংশন একটা ফাংশনকে কল করবে, সেই ফাংশনটা আবার আমাদেরই লেখা একটা ফাংশনকে কল করবে। তো এরকম একটা এক্সাম্পল হচ্ছে আমরা একটু দেখব যে এই SQL14 ফাংশনের একটা প্রবলেম সলভ করব এই কনসেপ্টটা ইউজ করে। তো এই দেখো একটা একটা প্রবলেম এখানে আমরা দেখব যে এনপিআর বের করা। তো এনপিআর বের করার পরে এনপিআর কে ইউজ করে ফ্যাক্টোরিয়াল এন বের করব, ঠিক আছে? এনপিআর কে ইউজ করে ফ্যাক্টোরিয়াল এন বের করবো, এটা একটা প্রবলেম তোমাদের সাইডে আছে। আর একটা প্রবলেম আছে, সেটা হলো যে এনসিআর বের করা। এনসিআর আবার কি করে যে ফ্যাক্টোরিয়াল এন এর ফাংশনটাকে ইউজ করে, ঠিক আছে? এনসিআর একটা ফাংশন আছে যেটা কিনা ফ্যাক্টোরিয়াল এর ফাংশনটাকে আবার ইউজ করে। তো এখন এটা আমরা যে কোনো একটা প্রবলেম দিয়ে দেখতে পারি। তো ফ্যাক্টোরিয়াল এর ফাংশনটা আমরা হচ্ছে গত ক্লাসে একটু দেখছি যে গত ক্লাসে বা তার আগের ক্লাসে ফ্যাক্টোরিয়াল ফাংশনটাতে যেটা হয় যে একটা ইনপুট নেওয়া হয়, ইনপুটটা যদি হচ্ছে একটা ভেরিয়েবল এন হয়, তো এটার আউটপুটটা হবে 1 থেকে n পর্যন্ত সবগুলো ইন্টিজারের গুণফল। এটা হলো ফ্যাক্টোরিয়াল এন এর ফাংশনটা। তো এখন এই ফ্যাক্টোরিয়াল ফাংশন ইউজ করে আমরা চাইলে এনসিআর ফাংশনটাকে লিখতে পারি। যেমন মেইন ফাংশনটা এখানে যেরকম আছে এটা থাকতে পারে, সমস্যা নেই। ফ্যাক্টোরিয়াল ফাংশনটা এখানে যেভাবে আছে এভাবেই লিখলাম, ফ্যাক্টোরিয়াল ইন্ট এন, এরপর প্রথমে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত ইনক্রিমেন্ট করে এই যে ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 যে প্রথমে নিয়েছিলাম, এই 1 এর সাথে প্রতিবার i কে গুণ করা হচ্ছে। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল প্রথমে থাকতেছে 1, সাপোজ n ইকুয়ালস টু 6, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল প্রথমে থাকতেছে 1। এবার i ইকুয়ালস টু 1 হলে ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইন্টু 1 মানে 1, হ্যাঁ, ফ্যাক্টোরিয়ালকে i এর সাথে গুণ করা হবে। তো ফ্যাক্টোরিয়ালের মান 1, i এর মানও 1। i এর মান যদি 2 হয়, ফ্যাক্টোরিয়ালের মান হবে 1 ইন্টু 2 ইকুয়ালস টু 2, i ইকুয়ালস টু 3 হলে ফ্যাক্টোরিয়াল হবে 2 ইন্টু 3 ইকুয়ালস টু 6, i ইকুয়ালস টু 4 হলে ফ্যাক্টোরিয়াল হবে 6 into 4 equals to 24, i equals to 5 হলে ফ্যাক্টোরিয়াল equals to 24 into 5 equals to 120, i equals to 6 হলে ফ্যাক্টোরিয়াল equals to 120 into 6 equals to 720। তো এইভাবে করে ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট হবে এই লুপের মধ্যে। এরপর এই রিটার্ন এই লাইন থেকে আসলে রেজাল্টটা এখানে চলে আসবে। তো এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে ইউজ করে
আমরা যদি এনসিআর কে কল করতে চাই, এনসিআর ফাংশন যদি একটা লিখি এবং সেই এনসিআর ফাংশনটা আবার যদি ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে ইউজ করে, তখন আমরা আসলে সহজেই খুব ছোট কোড লিখে এনসিআরটাকে বের করে ফেলতে পারি। তো সাপোজ ফ্যাক্টোরিয়ালের ফাংশন আমাদের কাছে অলরেডি আছে। হ্যাঁ, এখন এনসিআর এর ডেফিনিশন এটা দেখি, এটা কি করা যায় কিনা। এনসিআর ফাংশন এখানে কপি করা যাবে না, আমি এখানে আবার লিখি এনসিআর হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। সো ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এটা হচ্ছে ব্র্যাকেটটা দিলে বুঝতে সহজ হয়, নাহলে কনফিউশন হবে। তো এটা হলো এনসিআর এর ডেফিনিশন। তো এখন যদি কিনা ফ্যাক্টোরিয়ালের ফাংশন যেহেতু আছে, এখন যদি এনসিআর এর ফাংশনটা লিখতে চাই, তখন এনসিআর এর ফাংশনটা হবে এরকম যে ইন্টিজারই হবে এনসিআর। এনসিআর এর ভিতরে দুইটা ইনপুট থাকবে, একটা হলো এন, একটা হলো আর, তাই না? কজ এই এন আর আর এর উপর ডিপেন্ড করে এনসিআরটা আসলে ক্যালকুলেট করা হবে। তো এই এনসিআর যেটা করবে, রিটার্ন করবে, আমি হচ্ছে যদি তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল নিতে চাই তাহলে এটা করা যায়। ফ্যাক্টোরিয়াল এন একটা রাখলাম, হ্যাঁ, এটা ভিতরে থাকবে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কল করব এন দিয়ে, ফ্যাক্টোরিয়াল আর একটা যদি রাখি, ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করব আর দিয়ে, ইন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এন মাইনাস আর দিয়ে কল করব ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে। এরপর রিটার্ন করে দিব ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। হ্যাঁ, তো এটাই হবে তাহলে এনসিআর এর ফাংশন। ঠিক আছে? তো যদি এটাকে ছোট করে লিখতে চাই সেটাও লেখা যাবে। সেটা আপাতত লিখে ফেলি একটু। তারপর ফ্যাক্টোরিয়াল ফাংশনটা লিখে ফেলি একটু, ইন দেন if I at equals to 1 in or I equals to 1 I is equals to a plus plus fact into equals to r I, ঠিক আছে, return fact। তো এটা হচ্ছে স্যার ফ্যাক্টোরিয়াল ফাংশন। হ্যালো হ্যাঁ স্যার। বলো। আচ্ছা, কোড ব্লক দেখা যাচ্ছে না তাই না? স্যার আপনি এইমাত্র যেটা জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছি। তো আমি হচ্ছে কোড বক্সটা এখন দেখা যাবে। তো এটা হলো ফ্যাক্টোরিয়াল ফাংশন, ঠিক আছে, আর এটা হলো এনসিআর ফাংশন। এবার এখানে লিখবো মেইন ফাংশন। আমি হচ্ছে কয়েকটা নাম্বারের কয়েকটা কম্বিনেশনের এনসিআর প্রিন্ট করে দেখি। সাপোজ 4C3 এটা প্রিন্ট করি।
ঠিক আছে, NCR 4C2 এটা প্রিন্ট করি, NCR 8C5, ওকে। তো এখন যদি আমরা এটা রান করে দেখি, দেখি এখানে কি এরর দিচ্ছে বা কি। ডিক্লেয়ার, সরি, এখানে ডিক্লেয়ার করা যাবে না যেহেতু প্যারামিটারে আছে অলরেডি। সো আমি দেখতে পাচ্ছি যে 4C3 হলো 4 আর 4C2 হচ্ছে 6 এবং 8C5 হলো 56। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করছি যে মেইন থেকে এনসিআর কে কল করেছি এবং এনসিআর থেকে আবার ফ্যাক্টোরিয়ালকে কল করেছি। তো এই জিনিসটা কিভাবে কাজ করতেছে আমি এই দুইটা লাইন একটু আপাতত বাদ দিই। হ্যাঁ, সাপোজ হচ্ছে জাস্ট এনসিআর 4.3 এটা কল করেছি বা এনসিআর 4.2, ঠিক আছে, 4.2 দিয়েই কল করলাম। তো এনসিআর 4.2 যদি দেয়া হয় তখন যেটা হবে যে n এর মান হবে, n এর মান 4 আর এর মান 2, অর্থাৎ এখানে যখন ইনপুট আসবে n এর ভিতরে সেট হবে 4 আর এর ভিতরে সেট হবে 2। হ্যাঁ, তো এই ফ্যাক্টোরিয়াল n এর এখানে এসে যেটা হবে যে n ফ্যাক্টোরিয়াল ফাংশনটা যখন কল হবে এখানে ওয়েটিং এ রেখে তখন এই ফাংশনের ভিতরে এক্সিকিউশনটা ট্রান্সফার হয়ে যাবে। তো এই লাইনে ওয়েটিং এ রেখে এখানে এক্সিকিউশনটা ট্রান্সফার হয়ে গেল। এবার কল করা হয়েছে n equals to 4 এর জন্য, এখানে n equals to 4 আসলো, ফ্যাক্টোরিয়াল 4 ক্যালকুলেট হলো, ফ্যাক্টোরিয়াল 4 হলো 24, এটা ক্যালকুলেট হলো, তো রিটার্ন করবে 24, অর্থাৎ এই ফ্যাক্ট n এটার ভিতরে আসলো, রিসিভ ফ্যাক্ট n equals to 24। এরপরে আবার এই লাইনে আসবে, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল থেকে যখন রিটার্ন করবে এটা কিন্তু মেইন ফাংশনে যাবে না, এটা যাবে কোথায়, যেই ফাংশন থেকে কল করা হয়েছে সেই ফাংশনে। যেহেতু ফ্যাক্টোরিয়ালকে কল করা হয়েছে এনসিআর ফাংশন থেকে, সুতরাং এনসিআর ফাংশনে রিটার্ন করবে। হ্যাঁ বলো স্যার, এনসিআর ফাংশন থেকে স্যার মেইন ফাংশনে যাবে, দেন ফ্যাক্টরিয়াল ফাংশনে যাবে, তো মেইন ফাংশন থেকে এনসিআর ফাংশনে যাবে তারপর ফ্যাক্টোরিয়াল ফাংশনে যাবে না, প্রথমে এনসিআর ফাংশন থেকে মেইন ফাংশনে যাবে, দেন ফ্যাক্টরিয়াল ফাংশনে যাবে। এনসিআর থেকে মেইনে যাবে না, না এনসিআর থেকে ডিরেক্টলি ফ্যাক্টোরিয়ালে যাবে। তো তাহলে আমি মানটা দিব কিভাবে? ফ্যাক্টোরিয়ালের মানটা, জি স্যার। এই যে n এর মান যেটা, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখানে n এর মানটা আসতেছে কোথা থেকে, n এর মানটা কিন্তু এই যে প্যারামিটার হিসেবে এনসিআর এর ভিতরে প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করা আছে, অর্থাৎ n এর মানটা আসতেছে আবার এনসিআর কে যে কল করছে তার কাছ থেকে। ঠিক আছে, এনসিআর কে যে কল করেছে তার কাছ থেকে মানটা আসবে। এখন এনসিআর কে কল করেছে কে, মেইন ফাংশন, অর্থাৎ প্রথমে মেইন ফাংশনে থাকবে, মেইন ফাংশন থেকে যাবে এনসিআর এ। হ্যাঁ, মেইন ফাংশন থেকে যখন এনসিআর এর কাছে আসবে তখন কিন্তু n এর মান অলরেডি চলে আসবে একটা কিছু, এনসিআর 4.2, অর্থাৎ এনসিআর এর এখানে n এর মান কিন্তু অলরেডি আছে একটা, n equals to 4 আর এর মানও একটা আছে অলরেডি। অর্থাৎ যখন আবার ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কল করা হবে এনসিআর থেকে, n এর এই মানটাই কিন্তু ইউজ হবে, যে মানটা আসছে সেই মানটাই কিন্তু ইউজ হচ্ছে এখানে। ওকে, তো
তো এনসিআর ফাংশন থেকে আবার যাবে হলো ফ্যাক্টোরিয়াল ফাংশন। ফ্যাক্টোরিয়াল ফাংশনে তাহলে যাচ্ছে কত, প্রথমবার n = 4 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো স্যার তাহলে মেইন ফাংশন থেকে এনসিআর ফাংশন দেন ফ্যাক্টরিয়াল ফাংশন, তাই তো? ফ্যাক্টোরিয়াল ফাংশন, রাইট। আবার রিটার্ন করার সময় ফ্যাক্টোরিয়াল ফাংশন থেকে এনসিআর ফাংশন। স্যার ফ্লোটা নিচে লিখে দিলে ভালো হতো। ফ্লোটা, জি স্যার, মানে টোটাল ফ্লোটা কেমনে কি হচ্ছে। ঠিক আছে, দেখো প্রথমে মেইন থেকে এনসিআর এ কল হয়েছে 42 দিয়ে, হ্যাঁ। এবার আমার মনে হয় যে এটা একটু মনে হয় ড্র করে দেখাইলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমি আগে এখানে একটু দেখাই। এনসিআর থেকে কলটা গেছে হলো ফ্যাক্টোরিয়ালে, ঠিক আছে। প্রথমে দেখো এনসিআর থেকে ফ্যাক্টোরিয়ালকে কিন্তু 3বার কল করা হয়েছে। ফ্যাক্টোরিয়াল এন দিয়ে একবার, আর দিয়ে একবার, এন মাইনাস আর দিয়ে একবার, 3বার কল করা হয়েছে, ঠিক আছে। তো প্রথমে কল করা হলো ফ্যাক্টোরিয়াল n = 4 দিয়ে, ফ্যাক্টোরিয়াল n, হ্যাঁ। ফ্যাক্টোরিয়াল n মানে হলো ফ্যাক্টোরিয়াল 4, n = 4, n = 4 ইন ফ্যাক্টোরিয়াল। আর এরপরে আবার কল করা হলো, এরপরে হচ্ছে এখান থেকে রিটার্ন করলো, ঠিক আছে। রিটার্নটা আমি এইভাবে করে দেখাই দিলাম। ফ্যাক্টোরিয়াল থেকে এনসিআর রিটার্ন করছে। এবার এনসিআর থেকে আবার ফ্যাক্টোরিয়াল কল করা হবে। এবার ফ্যাক্টোরিয়াল কল করা হবে হচ্ছে আর দিয়ে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল আর মানে হলো 2 দিয়ে, ইনপুট হচ্ছে 2, আর এর মান কত ছিল 2, তাই না। তো রিটার্ন আবার রেজাল্ট আসলো ফ্যাক্টোরিয়াল আর এর রেজাল্ট আসলো এনসিআর কাছে। এরপর আবার কল যাবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। এবার ইনপুটটা হবে 4 - 2 = 2। এইটারও রেজাল্ট আসলো, ঠিক আছে। 3টা রেজাল্ট আসছে। প্রথমটার রেজাল্ট আসছে 24, পরের বার রেজাল্ট আসছে ফ্যাক্টোরিয়াল 2 মানে হলো 2, এর পরের বার রেজাল্ট আসছে 2। এবার এই 3টা ভ্যালু দিয়ে ক্যালকুলেট করে 24/2 × 2, যেটা মানে হলো 6, 24/4 মানে হলো 6। তো এই ভ্যালুটাই রিটার্ন হবে মেইনের কাছে, এনসিআর থেকে মেইনের কাছে রিটার্ন হবে 6। তো এটাই হচ্ছে ফ্লো, মেইন থেকে এনসিআর, এনসিআর থেকে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল থেকে এনসিআর রিটার্ন করার সময় এনসিআর এর পুরো এক্সিকিউশন শেষ, তারপর হলো মেইনে আবার রিটার্ন করবে। তো এখানে দেখো ফ্যাক্টোরিয়াল ফাংশনটা আমরা লিখেছি একবার, ইউজ করেছি 3বার, 3টা ভিন্ন ভিন্ন আর্গুমেন্ট দিয়ে, হ্যাঁ, 3টা ভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে। তো এটা হলো ফাংশন ইউজ করার সুবিধা। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবো যে একটা ফাংশন থেকে আর একটা ফাংশনকে এভাবে কল করার দরকার হবে। ওকে, এনসিআর এর ক্ষেত্রে কি স্যার ওই নির্দিষ্ট ভ্যালুগুলো দিয়ে দিতে হবে? হ্যাঁ, দিয়ে দিতে হবে, রাইট। এখানে যদি স্ক্যানএফ করে দিই তাহলে হবে না? এখানে বুঝি নাই, যদি স্ক্যানএফ করে দাও হ্যাঁ তাহলেও হবে। তো ওই ক্ষেত্রে তো স্যার লাইন কমে যেতেছে আমার। কিভাবে লাইন কমে যাবে? মানে স্ক্যানএফ দিলে তো আর ওইখানে 3টা প্রশ্ন লেখা লাগবে না, জাস্ট আমি রান করবো যখন তো খালি ডিজিটটা দিয়ে দিলেই হবে আর কি, সেটা বলবো। এন আর আর এর মানটা তুমি হচ্ছে স্ক্যানএফ দিয়ে নিবা, জি স্যার। কিন্তু ফ্যাক্টোরিয়াল তো তোমার 3বারই কল করা লাগতেছে, ও ঠিক আছে, তাই না।
তখন জাস্ট হলো মেইন থেকে পাঠানো লাগবে না ভ্যালুটা, এটাই জাস্ট ডিফারেন্স, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। মানে এনসিআর এর অন্যভাবেও ইমপ্লিমেন্ট করা যায়, বাট তুমি যদি এই অ্যালগোরিদমটা ইউজ করো তখন তোমাকে আসলে স্ক্যানএফ দিলেও যে কথা, এখানে এইভাবে করলো সেই কথা। তো ঠিক আছে, ওকে। আরেকটা স্যার প্রবলেম, হ্যাঁ বলো। স্যার আমরা তো ফ্যাক্টোরিয়ালের জন্য ফাংশনটা উপরে লিখে যাচ্ছি স্যার, আমরা যদি ইন্ট মেইন এর ভিতরে ডাইরেক্ট ফাংশনগুলো কল দিয়ে দেই স্যার, n এর জন্য r এর জন্য, তাহলে কি ওইটা হইতো না স্যার? মানে ফ্যাক্টোরিয়ালের জন্য স্যার মেইন ফাংশনের ভিতরে তো আমরা ফাংশন লিখে, মেইনের বাইরে তো ফাংশন লিখছি স্যার একটা ফর লুপ দিয়ে। এটা জি স্যার। আবার হ্যাঁ। এনসিআর এর ভিতরে ফাংশন গুলো কেন কল করলাম স্যার? ওটা তো ডাইরেক্ট ইন্ট মেইন এর ভিতরে কল করা যায় স্যার। ইন্ট মেইনের ভিতরে হ্যাঁ করা যেত। তোমার যদি হচ্ছে স্ক্যানএফ দিয়ে হচ্ছে তুমি যদি, বা হচ্ছে স্ক্যানএফও দরকার নেই, তুমি দুইটা নাম্বার জাস্ট নিলা, তুমি হচ্ছে n equals to 5 আর হলো r equals to 2 নিলা, এরপর তুমি হলো ncr equals to factorial n divided by factorial r into factorial n minus r, এভাবে যদি করো তাহলেও হবে, ঠিক আছে। কিন্তু তখন তুমি যতবার এনসিআর ক্যালকুলেট করবা ততবার তোমাকে হলো যে এই তিনটা মানে ক্যালকুলেশন তোমার ম্যানুয়ালি লিখে দিতে হবে মেইনের ভিতরে। হ্যাঁ, আর তুমি যদি এনসিআর ফাংশনটা লিখে রাখো তখন তুমি এই এত বড় একটা জিনিসের বদলে জাস্ট তুমি এতটুকু লিখে দিলেই হবে, এনসিআর এনআর এতটুকু লিখে দিলেই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, তুমি যদি ওটা মেনের ভিতরে এত বড় একটা লাইন লিখতে চাও তাহলে সমস্যা নেই। স্যার আরেকটা কোশ্চেন স্যার, স্যার বলো। আমরা স্ক্যানে ইন্ট মেইন এর বাইরে যখন আমরা ফাংশন লিখি স্যার, আমাদের যদি কোনো কিছু স্ক্যান করার দরকার পড়ে তাহলে কি ইন্ট মেইন এর ভিতরে ওটা স্ক্যান করতে হবে স্যার? ইন্ট মেইন এর বাইরে স্ক্যান করতে পারবো না? যে কোনো ফাংশনই করতে পারবা। ওকে স্যার। মানে স্যার আমি ফাংশনের যদি কোনো একটা ফাংশন লেখার সময় স্যার ইন্ট মেইন এর বাইরে যদি স্ক্যান করে নেই স্যার, তাহলে তো মেইন এর ভিতরে তো আর স্ক্যান করার দরকার হবে না, তাই না স্যার? মেইনের ভিতরে তো তুমি কোন একটা ফাংশনের ভিতরে যদি স্ক্যানএফ করে নাও, জি স্যার। হ্যাঁ তখন তোমার মেইনের ভিতরে আর স্ক্যানএফ করা লাগবে না, রাইট। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, হ্যাঁ বলো। এই প্রোগ্রামটা স্যার স্ক্যানএফ দিয়ে একটু করা যাবে? দেখতাম আর কি। কোনটা এই প্রোগ্রামটা আর কি, যে যে মানটা নিয়ে আমরা করতেছি কাজটা। হ্যাঁ ঠিক আছে, করা যাবে। তুমি হচ্ছে জাস্ট একটা কিছু একটা করে দাও, while one এর ভিতরে আমি জাস্ট এনসিআর কল করতে থাকবো। হ্যাঁ, অথবা while one ও দরকার নেই, জাস্ট এনসিআর একবার তোমার পছন্দ মতো আর কি, এনসিআর কোনো প্যারামিটার ছাড়া কল করলা। এবার তুমি এই আর এবং এন এটাকে প্যারামিটার না দিয়ে ভিতরে ডিক্লেয়ার করলা, এরপর স্ক্যানএফ দিয়ে %d সরি ঠিক আছে, এভাবে করে করা যাবে, সমস্যা নেই। এবার তুমি হচ্ছে সরি যদি তুমি ভিতরে ডিক্লেয়ার করো তখন ডিফারেন্ট হবে আর কি। হ্যাঁ, তো এখানে তুমি ইনপুট দাও 7C4, আচ্ছা প্রিন্ট তো করতে হবে সেটাকে, তুমি এবার হচ্ছে এটাকে প্রিন্ট করে দাও, প্রিন্টেড %d NCR। হ্যাঁ সরি, ঠিক আছে, এভাবে করে তুমি করে দিতে পারো। বাট এটা হলে তাহলে ফাংশনের যে পারপাসটা ওইটা ঠিক মতো ইউজ করা হলো না, বুঝছো?
74 স্যার 35 এইভাবে তো পাবা, স্যার ঠিক প্রোগ্রামটা আছে। শুরু হয়ে বুঝি না এইভাবে প্রোগ্রামটা শর্ট হয়ে যায় আর কি ফার্স্ট চ্যাপ্টার তুলনায়। হ্যাঁ ঠিক আছে, বাট তোমার তাহলে যতবার তুমি এনসিআর ক্যালকুলেট করতে যাবা ততবার তোমাকে হলো কিবোর্ড থেকে ইনপুট দেওয়া লাগবে না? এখন স্যার যদি এমন হয়, যে তোমার কাছে একটা অ্যারে আছে, তুমি সেই অ্যারে থেকে হলো কোন একটা ইনপুট পাঠাইতে চাও, অথবা তুমি একটা ফাইল থেকে রিড করে ইনপুট পাঠাইতে চাও, হ্যাঁ বিভিন্ন ভাবে কিন্তু প্রোগ্রাম বিভিন্ন সময় তোমরা লিখতে হবে, ঠিক আছে। তো আলটিমেটলি তুমি হচ্ছে যদি স্ক্যানএফ দিয়ে করো সেই জিনিসটা জেনারেলাইজ হলো না, যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ইনপুট আসতে পারে, সবসময় যে এরকম কিবোর্ড থেকে আসবে এমন না। তো তুমি এই জন্য হচ্ছে প্যারামিটারের অপশনটা আসলে রাখা লাগবে, ঠিক আছে। আর দেখো প্লাস তুমি হচ্ছে যে ফ্যাক্টোরিয়ালের ভিতরে যদি স্ক্যানএফ দিতা, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল ফাংশনে এখানে এই যে ইন্ট এন প্যারামিটার দিছি, ঠিক আছে, এখানে প্যারামিটার না দিয়ে যদি ফ্যাক্টোরিয়ালের ভিতরে স্ক্যানএফ দিতাম, তাহলে কি আর ফ্যাক্টোরিয়াল কি ইউজ করে এনসিআর ক্যালকুলেট করা যেত? তাহলে কিন্তু আর যেত না। দেখো জি স্যার বুঝতে পারছি। তখন তোমাকে হলো ফ্যাক্টোরিয়াল এন এর জন্য একবার তোমাকে স্ক্যানএফ থেকে একটা নাম্বার দেওয়া লাগতো, আবার ম্যানুয়ালি ক্যালকুলেট করে এন মাইনাস আর এর নাম্বারটাও দেওয়া লাগতো, আবার ম্যানুয়ালি ক্যালকুলেট করে আর এর ভ্যালুটাও দেওয়া লাগতো। তো তখন কিন্তু ওইটাকে তুমি অন্য ফাংশন থেকে ইউজ করতে পারবা না নর্মালি, অন্য কোনো ইকুয়েশনের মধ্যে যদি ফাংশনটা থেকে কোনো ভ্যালু দরকার হয়, ঠিক আছে। ওকে, তো এটা আসলে ব্যাড প্র্যাকটিস, এটা আসলে করা উচিত না, প্যারামিটার দিয়েই করা উচিত। ওকে, তো ঠিক আছে, আমরা হলো নেস্টিং দেখে ফেলছি। নেস্টিংটা আসলে আর বেশি দেখাতে গেলে অন্য টপিকগুলো দেখানো যাবে না। এই প্রবলেমটা তোমরা নিজেরা একটু কোড করে নিতে পারো। এনপিআর এর ডেফিনিশনটা হলো যে সাপোজ 7p3, হ্যাঁ এটা হচ্ছে 7 থেকে শুরু করে তিনটা নাম্বার গুণ হবে, সরি 7 6 5, ঠিক আছে। তারপর 11p4 হচ্ছে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8, অর্থাৎ পি এর বাম পাশে যেটা থাকবে সেটা থেকে শুরু হবে এবং পি এর ডান পাশে যেটা থাকবে ততগুলা নাম্বার গুণ হবে উল্টা দিক থেকে। হ্যাঁ, এবার বলা হচ্ছে যে তার মানে এটাকে যদি তুমি হচ্ছে কোড লিখো তাহলে কিরকম লিখবা, যে ফর i ইকুয়ালস টু n, i গ্রেটার দেন, ওকে i গ্রেটার দেন ইকুয়ালস টু আর আসলে যার দরকার নাই, এটা এভাবে করা যায় যে গুণটা n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, এভাবে করে আগাচ্ছে তাই না, এভাবে করে হলো আর সংখ্যক বার যাচ্ছে। তো এটাকে জাস্ট এভাবে লিখে দেয় যে i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়ালস টু r, i প্লাস প্লাস প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট ইন্টু n মাইনাস i, ঠিক আছে। তো n মাইনাস i যদি দাও তখন আইটাকে শুরু করতে হবে 0 থেকে এবং শেষ করতে হবে আর এর আগে দিয়ে, তাহলে n মাইনাস 0, প্রথমটা n মাইনাস 0, তারপর এটা n মাইনাস 1, তারপর এটা n মাইনাস 2, এভাবে করে আগাবে। তো এটা এভাবে করে হলো এনপিআরটা ক্যালকুলেট করতে পারবা। আর একটা ফর্মুলা আছে, মানে একটা জাস্ট একটা কেস আছে যে npn মানে হলো n ইন্টু n মাইনাস ওয়ান, n থেকে শুরু করে এক এক করে কমাইতে কমাইতে একদম 1 পর্যন্ত গুণফল, এটা হচ্ছে এনপিএন। n সংখ্যক নাম্বার যদি গুণ করো তুমি, সাপোজ 5p5 মানে হলো 5 থেকে শুরু হবে, 5টা নাম্বার গুণ হবে 5 4 3 2 1, হ্যাঁ অর্থাৎ এটা মানে কি আসলে, এটা মানে আলটিমেটলি ফ্যাক্টোরিয়াল 5। তো
ফ্যাক্টোরিয়াল 5 যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি যে npn হলো ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল n। তো ফ্যাক্টোরিয়াল n ক্যালকুলেট করব npr ফাংশনটাকে ইউজ করে। এটা পসিবল কিনা? এটা আসলে পসিবল। সাপোজ একটা npr ফাংশন আছে, npr ফাংশনটা ভিতরে দুইটা প্যারামিটার থাকবে এবং ডেফিনিশনটা কিরকম হবে এটার জন্য আমি উপরে বলে দিছি, এরকম একটা লুপ থাকবে ভিতরে। হ্যাঁ, তো এই ফ্যাক্টোরিয়াল ফাংশন তুমি এমন ভাবে একটা লিখলা যেটা কিনা npr কে কল করবে। হ্যাঁ, অর্থাৎ npn যদি তুমি বের করো তাহলেই সেটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n। তো npn যদি বের করতে চাও npr ফাংশনকে কল করে, তখন জাস্ট একটা জিনিস করা লাগবে। তুমি যদি npr কল করো n আর n ইনপুট দিয়ে, তখনই সেটা npn হয়ে গেল, তাই না? ধরো তুমি npn কল করেছো, ইনপুট হলো, প্রথম ইনপুটটাও হলো n, দ্বিতীয় ইনপুটটাও n, তাহলে এটা কি আলটিমেটলি npn হয়ে গেল। তো তুমি যদি ফ্যাক্টোরিয়াল ফাংশনের ভিতর থেকে npr n এটা কল করো তাহলে আসলে ফ্যাক্টোরিয়াল n ক্যালকুলেট করা হয়ে গেল। তো ঠিক আছে, আমি জাস্ট হিন্ট দিয়ে দিলাম, এটা নিজেরা কোড করলে আসলে হবে। আর এক্ষেত্রে প্রোগ্রামের ফ্লোটা হবে এরকম যে মেইন কল করবে ফ্যাক্টোরিয়ালকে, ফ্যাক্টোরিয়াল কল করবে npr কে, আবার রিটার্ন করার সময় npr রিটার্ন করবে ফ্যাক্টোরিয়ালের কাছে, ফ্যাক্টোরিয়াল রিটার্ন করবে মেইনের কাছে। ঠিক আছে, তো এখানে এটা আরেকটা এক্সাম্পল নেস্টিং অফ ফাংশনের জন্য। তো আই হোপ এটা বোঝা গেছে। তো এখন একটা টপিক দেখাবো, সেটা হলো যে নেস্টিং অফ ফাংশন দেখাইলাম, এবার ফাংশনে অ্যারে পাস করার জন্য কি করতে হয় সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, তো স্যার হ্যাঁ বলো। আজকের ক্লাসটা কি সিটিতে থাকবে? আজকের ক্লাসটা স্যার আমি তো বলছি যে আজকে জাস্ট গত 2 ক্লাস সিটিতে থাকবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সিটিটা কালকে হবে আর কি। তো কালকে যেহেতু তোমরা সিটি দিতেছো, আজকের ক্লাসটা থাকতেছে না। আচ্ছা, আজকে হলো 3 নাম্বার ক্লাস নাকি 4 নাম্বার ক্লাস? আজকে হলো 3 নাম্বার ক্লাস। 3, 4, 5 একটা সিটি আমি নিচ্ছি অলরেডি। এই একটা সিটি আমি কিভাবে নিলাম? আজকে ফাংশনাল স্যার ইংলিশে আমাদের পক্ষ থেকে আচ্ছা, মানে ফাংশনের 3 নাম্বার ক্লাস, মানে ইন টোটাল মিডের পরের 5 নম্বর ক্লাস আজকে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, দেখি এখন যেটা দেখবো যে ফাংশনে অ্যারে কিভাবে পাস করতে হয়। তো অ্যারে পাস করার জন্য যেটা করতে হয় যে প্যারামিটার হিসেবে একটা অ্যারে পাস করব। সাপোজ কোন একটা অ্যারের উপর কোন একটা কাজ করবা তুমি, অ্যারের প্রিন্ট করার কাজটাই তুমি চিন্তা করো যে কোনো একটা ফাংশনে যদি করতে চাই, অথবা অ্যারে হলো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য। ঠিক আছে, ইনপুট নেওয়ারটা তো পরে আসতেছি। সাপোজ জাস্ট একটা অ্যারেকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তো মেইন ফাংশনের ভিতরে যদি অ্যারেকে প্রিন্ট করতে হয়, তো সেক্ষেত্রে একটা লুপ ইউজ করা লাগে, তাই না?
এ একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে কিছু এলিমেন্ট রাখলাম। হ্যাঁ, একটা সাইজের জন্য ভেরিয়েবল রাখলাম 5, আই একটা ভেরিয়েবল রাখা লাগবে। তো এই I equals to 0, I less than n, I plus plus, printf etc. তো এই তিনটা লাইন বা তিনটা লাইনে লেখা যায় আসলে, এই কার্লি ব্রেস গুলো না দিলেও হয়। তো এতটুকু কোড হচ্ছে তোমাকে লিখতে হবে একটা অ্যারেকে জাস্ট প্রিন্ট করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। তো এখন তোমার প্রোগ্রামে একটা অ্যারেকে বেশ কয়েকবার প্রিন্ট করা লাগতে পারে, তাই না? যে তুমি প্রথমে দেখলা যে একটা অ্যারের কি অবস্থা, তারপরে অ্যারের ভিতরে কোনো চেঞ্জ করলা, সাপোজ আবার কিবোর্ড থেকে ইনপুট নিলা অ্যারেটাকে, অথবা অ্যারেটাকে তুমি হলো ছোট থেকে বড় হয়ে করে সাজাইলা, অথবা অ্যারের ভিতরে কিছু ইনফরমেশন আছে, সাপোজ অ্যারের ভিতরে কোন একটা তোমার ক্লাসের সবার হলো সিজিপিএ আছে, ঠিক আছে, একটা সেক্ষেত্রে ফ্লোটিং পয়েন্ট অ্যারে হবে। তো এখন কারো সিজিপি আপডেট হলো, অথবা যে কোনো ইনফরমেশন আপডেট হতে পারে অ্যারের ভিতরে যে কোনো টাইমে, তাই না? দরকারে তোমার প্রোগ্রামের ভিতরে যে কোনো দরকারে আসলে অ্যারের ভিতরে কিছু আপডেট আমাদের করা লাগতে পারে। তো এরপরে তুমি আবার দেখতে চাও যে অ্যারেটা কি অবস্থা। সাপোজ এটা হলো কোন একজন স্টুডেন্টের কোন একটা ইনফরমেশন, ঠিক আছে। তো সাপোজ সে হচ্ছে কোন সেমিস্টারে আছে এখন, এটাই মনে করো। তো এখন সাপোজ এটা হলো আপডেট হলো যে একজন স্টুডেন্ট এ সি যে আছে সে হলো 7 সেমিস্টার থেকে 8 সেমিস্টারে উঠছে। হ্যাঁ, এবং হলো যে কিনা, তাহলে -1টা বাদ দিই, -1 থেকে 3 দেই, এবং যে কিনা 1-এ আছে সে 5 থেকে 6-এ উঠলো। তো এখন তুমি আবার যদি এটাকে প্রিন্ট করে দিতে চাও, তো তোমার আবার হচ্ছে এই পুরো জিনিসটা লেখা লাগবে, ঠিক আছে, যে একটা লুপ দিয়ে এই জিনিসটা লেখা লাগতেছে। তো তুমি যদি এই অ্যারে প্রিন্ট করার জন্য একটা ফাংশন লেখো, তখন এই জিনিসটা দেখতে বেশ অনেকটা ছোট হয়ে যাবে, ঠিক আছে, এবং তোমার একই লুপ বারবার লেখা লাগবে না, তুমি জাস্ট ফাংশনটা কল করে দিলেই হবে। সাপোজ তোমার কাছে প্রিন্ট অ্যারে একটা ফাংশন আছে, তো সেই প্রিন্ট অ্যারে ফাংশনটা দিয়ে তুমি এই অ্যারেটা প্রিন্ট করতে চাও, এখানে তুমি প্রিন্ট অ্যারে ফাংশনটা একবার কল করলা, এখানে প্রিন্ট অ্যারে ফাংশনটা একবার কল করলা, তাহলে হলো তোমার অ্যারেটাকে প্রিন্ট করা হয়ে গেল। তো প্রিন্ট অ্যারে ফাংশনটাকে কিভাবে কল করব এবং প্রিন্ট অ্যারে ফাংশনটাকে কিভাবে ডিফাইন করব, এটা এখন দেখবো আমরা। তো এই অ্যারেতে এখন একটা ফাংশনে প্যারামিটার পাস করতে চাইলে, যেহেতু কোন একটা ফাংশনের থ্রুতে একটা অ্যারেকে প্রিন্ট করতে চাচ্ছি, নিশ্চয়ই এই ফাংশনের ভিতরে একটা অ্যারেকে প্যারামিটার হিসেবে পাঠাইতে হবে, তাই না? অর্থাৎ এটা হচ্ছে সেই প্রিন্ট অ্যারে ফাংশন। এই প্রিন্ট অ্যারে ফাংশনের ভিতরে যেটা করব, ইনপুট হিসেবে দিব একটা অ্যারে। হ্যাঁ, এই ইনপুটটা হবে আমার অ্যারে। তো এই অ্যারেটাকে যদি ইনপুট হিসেবে পাঠাইতে চাই কোন একটা ফাংশনের ভিতরে, এটা কিভাবে করতে হয়? এটার জন্য যেই ফাংশনের ডেফিনেশনটা তুমি লিখবা, হ্যাঁ, রিটার্ন টাইপ যে কোনো কিছু হতে পারে, যেই অ্যারেটা তুমি ইনপুট হিসেবে দিবা বা ফর্মাল ল্যাঙ্গুয়েজে যেটাকে তুমি আর্গুমেন্ট হিসেবে দিবা,
হ্যাঁ, তো তার জন্য তোমাকে একটা অ্যারে টাইপের প্যারামিটার লাগবে। তো তুমি প্যারামিটার যেটা ডিক্লেয়ার করবা অ্যারেটাকে রিসিভ করার জন্য, সেই প্যারামিটারটা অবশ্যই হতে হবে অ্যারে টাইপের। ইন অ্যাড থার্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে লিখতে হবে অ্যারেটাকে রিসিভ করার জন্য, এবং এর সাথে আসলে লেংথটাকেও দেয়া হয় অ্যারেটাতে কয়টা এলিমেন্ট আছে এটা বোঝার জন্য। বাট এটা আসলে ম্যান্ডেটরি না, মানে এটা না লিখলে কোনো এরর হবে না তোমার। তুমি যদি হচ্ছে এটা ছাড়া আসলে কাজ করতে পারবো না আমরা, এটা আলটিমেটলি পাঠাইতে হবে। বাট এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি, এটা ছাড়া কোড তোমার কম্পাইল করবে না বা রানই করবে না, ঠিক আছে? তো অ্যারেটাকে রিসিভ করার জন্য অ্যারে টাইপের একটা প্যারামিটার লাগবে, আর অ্যারেটাকে পাঠানোর জন্য যখন একটা ইন্টিজারকে পাঠাই, হ্যাঁ, ইন্টিজারকে যদি প্যারামিটার হিসেবে পাঠানো হয়, তাহলে ফ্যাক্টোরিয়ালের মধ্যে যখন পাঠিয়েছি জাস্ট ভেরিয়েবলটার নাম লিখে দিছি, তাই না? int n equals to something, কল করার সময় জাস্ট ভেরিয়েবলটার নাম লিখে দিছি। যখন ডিক্লেয়ার করেছি তখনও int ফ্যাক্টোরিয়াল জাস্ট ভেরিয়েবলটার নাম লিখে দিছি। হ্যাঁ, অ্যারের ক্ষেত্রে যখন ফাংশনটা লিখেছি, ফাংশনের ডেফিনিশনে প্যারামিটার দেওয়ার সময় জাস্ট নাম দেওয়া যাবে না, এই থার্ড ব্র্যাকেটটা দিয়ে বুঝাতে হবে এটা একটা অ্যারে টাইপের প্যারামিটার। কিন্তু কল করার সময় জাস্ট নাম দিতে হবে। হ্যাঁ, কল করার সময় জাস্ট নামটা দিলেই হবে। উপরে হলো অ্যারের যা যা দরকার সেগুলো আছে। তো কল করার সময় এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, আবার ডিক্লেয়ার করার সময় অবশ্যই এখানে থার্ড ব্র্যাকেটটা দিতে হবে, মানে ফাংশনের প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করার সময় এটা এখানে থার্ড ব্র্যাকেটটা দিতে হবে। তো এবার আসি যে এখানে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো নাম্বার কি দেয়া লাগবে কিনা, এখানে 5 বা 10 বা কিছু এটা দেয়া লাগবে কিনা। এই সাইজটা না দিলেও হবে, এই সাইজটা দেওয়া আসলে দরকার নাই, অ্যারে পাস করার সময় এটা ফাঁকা রাখলেই হবে। তো কিন্তু এই লিঙ্কটা আমরা হচ্ছে পাঠিয়ে দিব আলাদা করে। এই লিঙ্কটা দিয়েই আমরা কাজটা করব, যে অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে এটা বোঝার জন্য এই লিঙ্কটা হলো ইউজ করব, ঠিক আছে? তো এখন তাহলে এই অ্যারে পাঠানোর একটা এক্সাম্পল আমরা সরাসরি যদি কোড ব্লকসে দেখি, সাপোজ প্রিন্ট অ্যারে ফাংশন যেটা লেখা আছে সেটা সরাসরি আমি ওপেন করি। স্যার কোড ব্লকস আসেনি। থ্যাংক ইউ, আমি আসছি কোড ব্লকস থেকে। তো দেখো এই প্রিন্ট অ্যারে ফাংশনটা যেভাবে লিখেছি, এটা হলো অ্যারেটাকে রিসিভ করার জন্য, আর এটা হলো লেংথটাকে রিসিভ করার জন্য। তো এটা হচ্ছে ফাংশনটা, এই প্রিন্ট অ্যারে ফাংশনটার কাজ হলো জাস্ট অ্যারেটাকে প্রিন্ট করা। হ্যাঁ, তো প্রথমে এটা একটা অ্যারের ভিতরে এই এলিমেন্ট গুলো ছিল 2 5 1 - 2 7। এবার অ্যারেটাকে জাস্ট প্রিন্ট করলাম। তো মেইন ফাংশনের ভিতরে আমাকে আর লুপ লিখতে হবে না, তো জাস্ট প্রিন্ট করলাম 2 5 1 - 2 7, ঠিক আছে? এবার যেটা করব যে জাস্ট একটা এলিমেন্ট চেঞ্জ করব, a3 = 91, -2 এর জায়গায় 91 করে দিলাম। এরপর আবার জাস্ট এটাকে পুরো অ্যারেটাকে প্রিন্ট করে দিব।
2519217. ওকে, তো এখন একটা অ্যারে প্রিন্ট করার জন্য একটা ফাংশন লিখলাম। অ্যারে দিয়ে বিভিন্ন ধরনের অপারেশন আমরা দেখেছি এর আগে, যেমন অ্যারে সার্চ করা, রিভার্স করা, সর্ট করা, হ্যাঁ, বিভিন্ন অপারেশন আমরা দেখেছি। তো এই যে কোনো অপারেশন নিয়ে ফাংশন দিয়ে করা যাবে, সার্চ, রিভার্স, সর্ট, যে কোনো ফাংশন দিয়ে আসলে করা যাবে। তো তার মধ্যে সার্চ ফাংশনটা আমরা একটু দেখি। অ্যারেতে সার্চ করা ফাংশন যদি লিখতে চাই সেটা কিরকম হবে। তো নর্মাল একটা সার্চ করার ফাংশন যদি লিখি, তো কোনো প্রোগ্রাম যদি লিখি কোনো ফাংশন ছাড়া, তখন সেটা অনেকটা এরকম হবে যে মেইন ফাংশনের ভিতরে সবকিছু লেখা লাগবে, ঠিক আছে। = 2 5 -1 8 9 4 11, ঠিক আছে, তো দিলাম। তো সাইজ হচ্ছে 8। এবার একটা কি নিব, এই অ্যারেটার ভিতরে সার্চ কি করতে চাই, যে সার্চ আইটেম আর কি। তো একটা আইও নেওয়া লাগবে এটাকে ট্রাভার্স করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত। i = 0, i <n, i++, যদি কিনা অ্যারের কোন একটা এলিমেন্ট কি এর সমান হয়, তখন index = i ব্রেক, আর উপরে হচ্ছে index -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিতে হবে, ঠিক আছে। তো এরপর শেষে হলো ইন্ডেক্সটাকে প্রিন্ট করে দিলাম। তো সাপোজ এই অ্যারের ভিতরে যদি আমি 8 কে সার্চ করতে যাই, 8 এর ইন্ডেক্স হলো 3, আমাকে বলে দেওয়া হচ্ছে এটার ইন্ডেক্স হলো 3। যদি -1 কে সার্চ করতে যাই, -1 এর ইন্ডেক্স হচ্ছে 2, অ্যারেতে -1টা আছে 2 পজিশনে। যদি 7 কে সার্চ করতে যাই তখন আসবে -1, অর্থাৎ 7 এই অ্যারেতে নাই। এটা হলো কোনো ফাংশন ছাড়া যদি মেইন ফাংশনের ভিতরে মেইনের ভিতরে এই অ্যারে সার্চ করার কাজটা লিখেছি। সো দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে ইন্ডেক্সটাকে -1 দিয়ে সেভ করা লাগছে। এরপর যখন কিনা ম্যাচ পাওয়া গেছে, ইন্ডেক্সটাকে সেভ করে তারপর আবার ব্রেক করা লাগছে, হ্যাঁ। তো এখন যেটা করব যে এই প্রোগ্রামটাই একটা ফাংশন দিয়ে লিখবো। তো সার্চ ফাংশন, এটাকে যদি একটা ফাংশন দিয়ে লিখতে চাই, ফাংশনের নাম হলো সার্চ। ফাংশনের ভিতরে, আচ্ছা, ফাংশনের রিটার্ন টাইপটা কি হবে এটা আগে আমরা দেখি। রিটার্ন টাইপটা হবে ইন্ডেক্স। ইন্ডেক্সটা যে কোনো কিছু হতে পারে, -1 হতে পারে, অথবা অ্যারের যে কোনো একটা ভ্যালিড ইন্ডেক্স হতে পারে। অর্থাৎ এই ইন্ডেক্সটা তাহলে কি টাইপের হবে? ইন্টিজার টাইপের, রাইট? ইন্ডেক্সটা হবে ইন্টিজার টাইপের, বা রিটার্ন টাইপটা হবে ইন্টিজার টাইপের। তো এই সার্চ ফাংশনের জন্য ইনপুট কয়টা লাগবে? দেখো, প্রিন্ট অ্যারে ফাংশনের জন্য 3টা ইনপুট লাগছে। একটা হলো অ্যারেটা, একটা হলো অ্যারের লেংথ, এই দুইটা, সরি, প্রিন্টারের জন্য 2টা লাগছে। একটা হলো অ্যারে আর একটা হলো অ্যারের লেংথ। তো সার্চের জন্য কয়টা ফাংশন লাগবে তোমাদের কি মনে হয়? স্যার একটা হইলে তো হবে। সার্চের জন্য না, সার্চের জন্য দেখো আলটিমেটলি তুমি তো অ্যারের মধ্যে সার্চ করবা, ঠিক আছে।
অর্থাৎ সার্চ ফাংশনের ভিতরে অ্যারেটাকে কিন্তু লাগতেছেই। হ্যাঁ, সার্চ ফাংশনের ভিতরে অ্যারেটাকে কিন্তু লাগতেছেই। মেইন ফাংশনের ভিতরে যেই অ্যারেটা তুমি নিয়েছো, অর্থাৎ অ্যারেটা তো মেইন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করছো। হ্যাঁ, এটাকে তুমি সার্চ ফাংশনের ভিতরে সরাসরি অ্যাক্সেস করতে পারবা না। সার্চ ফাংশনের ভিতরে তোমাকে অ্যারেটাকে পাঠাইতে হবে ইনপুট হিসেবে। তো হ্যাঁ, তাই না? যদি সরাসরি অ্যাক্সেস করাই যেত তাহলে তো প্রিন্টারের ভিতরে অ্যারেটাকে পাঠানো লাগতো না। জি স্যার। তো সার্চের ভিতরে অ্যারেটাকে পাঠাইতে হবে, আর অ্যারেটাকে যদি পাঠাও তার সাথে তাহলে লেন্থটাকেও পাঠাইতে হবে, জি স্যার। তাই না? শুধুমাত্র এই দুইটা পাঠাইলেই কি হবে নাকি আর কিছু লাগবে সার্চের জন্য? স্যার ইন্টিজার। হ্যাঁ, আরেকটা ইন্টিজার লাগবে, রাইট? সেই ইন্টিজারটা হলো যে আইটেমটা খুঁজতেছি সেই আইটেমটা লাগবে। ওকে, তো এই তিনটা জিনিস দিয়ে সার্চ করতে হবে এর ভিতরে। এরপরে যেটা করব, একটা ভেরিয়েবল নিব আই। এখানে যা আছে এটাকে আমি হলো নিয়ে আসি। স্ক্যানএফটা দরকার নাই। হ্যাঁ, ইন্ডেক্স আই -1 দরকার নেই। প্রথমে একটা ইন্ডেক্স আই নিলাম। এরপরে যেটা করব, ফর i equals to 0, i less than len i plus plus, যে কোনো পয়েন্টে যদি এই সার্চ আইটেমটাকে পাওয়া যায় ইফ কন্ডিশন দিয়ে একটা এর i ইকুয়াল যদি কি হয়, অর্থাৎ সার্চ আইটেমটাকে অলরেডি এর মধ্যে পাওয়া গেছে, তখন এখানে কি ব্রেক দিব নাকি কি অন্য কিছু দিব? আই প্রিন্ট করে ব্রেক করা যাবে। না, এখানে আসলে ফাংশন থেকে ইন্ডেক্সটাকে এখানে তো ব্রেক হবে না, রিটার্ন করে দিলে হবে না? রিটার্ন করে দিব। রিটার্ন করতে তাই হবে, রিটার্ন করতে হবে। এখানে আসলে ব্রেক দিব না, এখানে দিব রিটার্ন। একদম ফাংশন থেকে আমি বের হয়ে যাব, এই ফাংশনের ভিতরে আর থাকার দরকার নেই। আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। ফাংশনের কাজ হলো ইন্ডেক্স বের করা, আমি ইন্ডেক্স পেয়ে গেছি, তাহলে ফাংশনের নিচে কি আছে আর দেখার দরকার নাই। এখান থেকে সরাসরি রিটার্ন করে দিব আই। আর লুপ শেষ হয়ে গেছে, লুপের ভিতর থেকে রিটার্ন হয় নাই, তার মানে হলো আইটেমটাকে পাওয়া যায় নাই। যদি লুপের শেষের এই লাইনে কোনোভাবে আসতে পারে, এই যে 9 নাম্বার লাইন, এই 9 নাম্বার লাইনে কোনোভাবে আসতে পারা মানে আসলে আইটেমটাকে পাওয়া যায় না এর মধ্যে। তার মানে এখানে আমি বলতে পারি যে যদি আমি রিটার্ন -1 করে দেই তাহলে সেফলি এটা বলতে পারি যে এই লাইনে আসা মানে আইটেমটাকে পাওয়া যায়নি, তাই না? বিকজ এর ভিতরে যদি আইটেমটাকে পাওয়া যায় অবশ্যই এখান থেকে রিটার্ন হয়ে যাবে, কোনো না কোনো পর্যায়ে এই 6 নাম্বার লাইন থেকে রিটার্ন হয়ে যাবে। এর যে কোনো এলিমেন্টেই যদি সার্চ আইটেমটা থাকে যে কোনো ইন্ডেক্সে, সাপোজ 11, 6 ইন্ডেক্সে গিয়ে 11 কে পাওয়া যাবে, এই কন্ডিশনটা এক সময় ট্রু হবে। 6 i এর মান যখন 6 তখন 6 রিটার্ন হয়ে যাবে। সাপোজ 9, হ্যাঁ, এটা হচ্ছে 4 ইন্ডেক্সে আছে, যখন i এর মান 4 তখন এই কন্ডিশনটা ট্রু হবে, এখান থেকে রিটার্ন i হয়ে যাবে, অর্থাৎ 4 রিটার্ন হবে। তো এত কিছু দরকার নাই, আমি আপাতত কয়েকটা আইটেম সার্চ করে দেখি। এখন যদি 7 হয়, 7 হলে কখনোই এই কন্ডিশনটা ট্রু হবে না, স্যার অর্থাৎ i প্লাস প্লাস হইতে হইতে এই কন্ডিশনটা ফলস হয়ে লুপ থেকে বের হয়ে যাবে, তখন -1 রিটার্ন হবে। হ্যাঁ বলো। স্যার এখানে রিটার্ন -1 দেওয়া মানে কি ওইখানে মানে লুপটা কন্টিনিউ, লুপটা শেষ হয়ে বের হবে, তাই তো? লুপটা শেষ হয়ে বের হবে, রাইট। তো আমি হচ্ছে কয়েকটা আইটেমকে এখানে সার্চ করে দেখি। printf %b সার্চ অ্যারেস। এখানে দেখো যখন আমি সার্চটাকে কল করবো এখানে বলে দিচ্ছে যে কি কি ইনপুট দিতে হবে। প্রথমে দিতে হবে অ্যারেটাকে। হ্যাঁ, এটা হলো আমরা ভুল করি অনেক সময়, যে এই পপ আপ যেটা আসছে এখানে সাজেশন, তো এখানে দেখাচ্ছে যে অ্যারের নামের পাশে একটা থার্ড ব্র্যাকেট আছে, কারণ প্যারামিটারে যেভাবে আছে সেটা জাস্ট শুধুমাত্র তোমাকে সাজেশনে দেখাবে। হ্যাঁ, সাজেশনে যেভাবে আছে সেভাবে যে তুমি লিখবে এমন না।
সাজেশনে আছে ইন্ট অ্যারে থার্ড ব্র্যাকেট, বাট তুমি পাঠানোর সময় কল করার সময় তুমি জাস্ট দিবা অ্যারেটার নাম, এর আগে ইন্টও দিবা না, ইন্ট এও লিখবা না, ইন্ট এ থার্ড ব্র্যাকেটও লিখবা না, শুধু এ থার্ড ব্র্যাকেটও লিখবা না, শুধু এ লিখবা। হ্যাঁ। এরপরে আছে লেংথ। এখন লেংথটা তুমি কোন ভেরিয়েবলের মধ্যে থেকে পাঠাচ্ছ? লেংথটা পাঠাচ্ছি আমরা এন ভেরিয়েবলের মধ্যে থেকে, তো লিখবো হলো এন। কি সার্চ আইটেম, আমি যে কোনো একটা সার্চ আইটেম দিই, 9 কে সার্চ করব। এরপর আরো যে একটা আইটেম সার্চ করি, 10 কে সার্চ করে দেখি, হ্যাঁ -1 কে সার্চ করে দেখি, 7 কে সার্চ করে দেখি, দেখি ইন্ডেক্স গুলো ঠিক মতো আসে কিনা। 9 এর ইন্ডেক্স আসছে 4, 10 এর ইন্ডেক্স আসছে 7, -1 এর ইন্ডেক্স আসছে 2, 7 এর ইন্ডেক্স আসছে -1। তো সার্চ ফাংশনটা আমরা লিখছি এবং সার্চ আমরা করতে পারতেছি যতবার খুশি। পুরো লুপটা বা যা যা কিছু আছে এগুলা বারবার আমাকে লেখা লাগতেছে না, একবার জাস্ট সার্চ ফাংশনটা লিখে বারবার সার্চ ফাংশনটাকে আমরা ইউজ করতে পারছি। ঠিক আছে, তো এইভাবে করে আসলে অ্যারেকে পাস করা যায় ফাংশনের ভিতরে। হ্যাঁ বলো। তোমার কথাটা বোঝা যাচ্ছে না, কথাটা বোঝা যাচ্ছে না, কোন পার্টটা বলতে হবে এটা তুমি হচ্ছে একটু ক্লিয়ার করে বলতে পারলে ভালো হতো। তুমি একটু চ্যাটে লিখে দাও। ওকে, তো অ্যারেকে যখন হলো প্যারামিটার হিসেবে লিখবো, অ্যারের টাইপ এবং অ্যারের নাম তার সাথে হলো থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইতে হবে যে এটা হলো এই ভেরিয়েবলটার ভিতরে একটা অ্যারে ইনপুট হিসেবে আসবে। আর অ্যারেকে যখন আর্গুমেন্ট হিসেবে পাঠাবো কল করার সময়, তখন জাস্ট অ্যারেটার নাম পাঠিয়ে দিলে হবে, থার্ড ব্র্যাকেট দেয়া যাবে না। তো এই হলো অ্যারে পাঠানো। এখন আরেকটা প্রোগ্রাম দেখবো, সেটা হলো যে যদি কোনো একটা অ্যারেকে কোনো একটা ফাংশনের ভিতরে চেঞ্জ করা হয় তখন কি হবে। ঠিক আছে, যদি কোনো একটা ফাংশনের ভিতরে অ্যারেকে চেঞ্জ করা হয় তখন কি হবে। তো নর্মাল একটা include stdio.h int main int a equals to 5 int f%d a এরপর হচ্ছে চেঞ্জ মি এ printf inside। ঠিক আছে, আসতেছি। void change me a so a plus equals to 5 inside change me। ওকে, এই ফাংশনটা লিখবো। আচ্ছা, এই সার্চ ফাংশনটা কি করে, একটা ইন্ডেক্স রিটার্ন করে। তো সার্চ ফাংশনটা যে ইন্ডেক্সটা রিটার্ন করে সেটাকেই এই % এর জায়গায় বসায় দেওয়া হচ্ছে। সার্চ যদি এখন 4 রিটার্ন করে তখন % এর জায়গায় 4 বসে যাচ্ছে। যদি -1 রিটার্ন করে, অর্থাৎ আইটেমটাকে যদি না পাওয়া যায়, তখন -1 রিটার্ন করতেছে। অর্থাৎ এইটা হলো যে এইভাবে লেখার ইকুইভ্যালেন্ট ইন্ডেক্স
equals to search AN9 % index, ঠিক আছে? এইভাবে লেখার ইকুইভ্যালেন্টটা কি, পরের গুলো আপাতত আমরা একটু ইগনোর করি। তারপর জাস্ট একটা সার্চের ক্ষেত্রে 9 কে সার্চ করব এই অ্যারের ভিতরে। তো এই সার্চ ফাংশনে 3টা আর্গুমেন্ট পাঠাচ্ছি। একটা হলো অ্যারেটাকেই পাঠাচ্ছি, এরপর হলো অ্যারেটার লেন্থ পাঠাচ্ছি, কয়টা এলিমেন্ট আছে আর কি, এবং পাঠাচ্ছি হলো কোন আইটেমটাকে সার্চ করতে হবে। হ্যাঁ, 3টা ইনপুট। প্রথমটা হলো অ্যারে ইনপুট দা অ্যারে, এরপর হলো লেন্থ অফ দা অ্যারে, আর 3 নম্বর আইটেমটা হলো সার্চ আইটেম অর কি, ঠিক আছে? তো এই দুইটা তো হলো ইন্টিজারকে পাঠানোর নিয়ম আমরা জানি অলরেডি। ইন্টিজার পাঠানোর জন্য প্যারামিটার ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করতে হয়। পাঠানোর সময় জাস্ট কনস্ট্যান্টও পাঠানো যায় অথবা কোনো একটা ইন্টিজার ভেরিয়েবলকেও পাঠানো যায়। অ্যারেকে পাঠানোর জন্য প্যারামিটারের এখানে লিখতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, জাস্ট একটা অ্যারেকে যেভাবে ডিক্লেয়ার করি, কিন্তু পাঠানোর সময় থার্ড ব্র্যাকেট দিতে হয় না, পাঠানোর সময় জাস্ট ভেরিয়েবলের নামটা দিতে হয়। সার্চ এ দিলেই আসলে অ্যারেটাকে এই ARR এর ভিতরে রিসিভ হবে। তো এটা কল করার পরে ARR এর ভিতরে এটা চলে আসে। এটা কিভাবে আসে এটা এক্সপ্লেন করব আজকে, যদি না পারি কালকে। হ্যাঁ, তো ARR এর ভিতরে তখন এটা চলে আসে যখন কিনা এই ফাংশনটা কল করা হয়। লেনের ভিতরে চলে আসে n এর ভ্যালু, ঠিক আছে? লেনের ভিতরে চলে আসে ভ্যালু অফ n ইকুয়ালস টু 8, এবং কি এর ভিতরে চলে আসে এর 3 নাম্বার যে ইনপুটটা আছে 9, আর ইনপুট ইকুয়ালস টু 9, ঠিক আছে? এরপর তুমি ARR কে যতভাবে ইউজ করবা আলটিমেটলি এই অ্যারের ভিতরে কাজটা হবে। তো বাট একটা বিষয় হলো, দেখো, একটা ভেরিয়েবলকে যদি এভাবে করে চেঞ্জ করি, সাপোজ মেইনের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ভেরিয়েবলটাকে প্রিন্ট করা হয়েছে, এর ভিতরে আছে 5, তাই না? তো এই দুইটা লাইনে হচ্ছে এর মানটাকে প্রিন্ট করা হচ্ছে, ইনসাইড মেইন 5, ইনসাইড মেইন 5। হ্যাঁ, এর মান হলো 5, এজন্য এর মান 5 প্রিন্ট হচ্ছে। এখন ধরো এটাকে কোন একটা ফাংশনে পাঠানো হলো, এরপর যে ফাংশনের ভিতরে এর মান 5 বাড়ায় দেয়া হলো, তখন কি হয় আমরা একটু দেখি। তখন আমরা দেখবো যে ফাংশনের ভিতরে এর মান 5 ঠিকই বাড়ছে, 5 থেকে 10 হবে, কিন্তু মেইন ফাংশনের ভিতরে মেইনের ভিতরে এর মান যা ছিল তাই থাকবে। মেইনের ভিতরে এর মান 5 ছিল, 5ই থাকবে, ঠিক আছে? তো এটা এর আগে একবার হলো বুঝাইছি যে আলাদা আলাদা কপি থাকে, তাই না? মেইনের জন্য একটা কপি থাকে, আবার হলো ওই ফাংশনের জন্য একটা কপি থাকে। তো অ্যারের ক্ষেত্রে এই জিনিসটা আসলে হয় না। যখন কিনা একটা অ্যারে পাঠাবো, আমি এটা এখন কোড লেখার টাইম নেই। হ্যাঁ, সাপোজ এটা একটা অ্যারে, একটা অ্যারে আছে। হ্যাঁ, এই অ্যারের ভিতরে এই এলিমেন্ট গুলো আছে। এই অ্যারেটাকে প্রথমে প্রিন্ট করা হলো, ঠিক আছে? এই অ্যারেটাকে প্রথমে প্রিন্ট করা হলো, এখানে প্রিন্ট করার জন্য অন্য কোনো ফাংশন আর ইউজ করলাম না। এরপরে অ্যারেটাকে একটা ফাংশনের ভিতরে পাঠানোর পরে অ্যারেটাকে আবার প্রিন্ট করা হলো। তো যদি অ্যারে একটা নর্মাল ভেরিয়েবলের মতো যদি পাস হইতো একটা ফাংশনে, তখন কিন্তু
ফাংশনের মধ্যে অ্যারেকে চেঞ্জ করলেও ফাংশনের বাইরে জিনিসটা রিফ্লেক্ট করার কথা না, তাই না? সাপোজ এই চেঞ্জ অ্যারের ভিতরে অ্যারেটাকে চেঞ্জ করা হয়েছে, সেটা কিন্তু মেইনের ভিতরে কিন্তু কোনো চেঞ্জ হওয়ার কথা না। একটু আগে আমরা দেখেছি যে একটা ভেরিয়েবলকে যখন পাঠানো হয়, ভেরিয়েবলটাকে যদি ফাংশনের ভিতরে চেঞ্জ করা হয় সেটা মেইনের ভিতরে কোনো ইফেক্ট ফেলে না। কিন্তু কোনো একটা ফাংশনের ভিতরে যদি অ্যারেকে চেঞ্জ করা হয়, সাপোজ এই অ্যারেটাকে প্রত্যেকটা এলিমেন্টকে 5 করে বাড়ায় দেওয়া হয়েছে, এটা ছিল 2 5 1 - 2 7, 5 করে বাড়ায় দেওয়ার পর এটা হয়ে যাবে 7 12 1 6 3 12। আচ্ছা, এটা 12 হবে না, এটা 10 হবে। তো 5 করে বাড়ায় দেওয়া হয়েছে i = 0 থেকে লেন্থ পর্যন্ত যা ছিল তার সাথে 5 করে বাড়ায় দেওয়া হয়েছে। তো নর্মাল একটা ভেরিয়েবলকে যদি কোনো ফাংশনের মধ্যে চেঞ্জ করা হয় তখন সেই চেঞ্জটা মেইনের মধ্যে দেখা যায় না, বাট অ্যারেকে চেঞ্জ করলে সেই চেঞ্জটা মেইনের ভিতরেও দেখা যায়। আমরা এখন একটু এটাকে যদি রান করে দেখি, দেখবো যে হ্যাঁ, এখানে যখন প্রিন্ট করা হয়েছে তখন অ্যারেটা ছিল 2 5 1 - 2 7, অর্থাৎ আগে যা ছিল তাই, বাট চেঞ্জ অ্যারেতে কল করার পরে 5 করে বাড়ায় দেওয়া হয়েছে প্রত্যেকটা এলিমেন্টকে। আমরা দেখতে পাচ্ছি মেইনের ভিতরেও অ্যারেটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মেইনের ভিতরে অ্যারেটাকে প্রিন্ট করা হচ্ছে i = 0 থেকে i n পর্যন্ত, n এর আগ পর্যন্ত ai দিয়ে। দেখতে পাচ্ছি মেইনের ভিতরেও অ্যারেটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যারেটা আসলে কিভাবে যায় ফাংশনে, এটা তাহলে নেক্সট ক্লাসের টপিক থাকলো। আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি।